কার্যক্রম আপু অল্প অল্প শুরু করছি, মানে তো একবারে করতেছি না, চাপ দিচ্ছি না ওকে। কি বলছি বুঝছেন? হ্যাঁ হ্যালো। হ্যাঁ ভাইয়া, চাপ দেওয়ার দরকার কি? হ্যাঁ স্লো। হ্যাঁ, আর হচ্ছে ওই যে কিছু স্টিকার বানাই দিছি, বাসায় স্টিকার লাগাই রাখবো। জি জি। আর আজকে অনেকগুলো দোকানের ছবি তুললাম, অটো রিক্সার ছবি তুললাম, এরপরে ওর নিজের ছবি তুলছি কিছু। না, আপনার উদ্যোগগুলো আমার ভালো লাগতেছে। এখন এই যে আপনি সিরিয়াস হয়েছেন, তো আপনার সিরিয়াসনেসটা আমার অনেক ভালো লাগতেছে। এই এই আপু সিরিয়াসনেস চাকরিটাও রিজাইন দিয়ে দিছি আপু। অলরেডি দিয়ে দিছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। তো ব্যাকআপ রাখছেন কিছু, মানে চাকরির? হ্যাঁ আপু, তো 3-4 মাসের ব্যাকআপ রাখছি। না, এই চাকরি যেহেতু ছেড়ে দিছেন, একটু ব্যাকআপ রাখেন আর কি, ব্যাকআপ রেখে তারপর করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা মাথায় মাথায় আছে আপু। এবার সিরিয়াসনেসটা আমার অনেক ভালো লাগতেছে, এই সিরিয়াসনেসটা দরকার। আপনার এই সিরিয়াসনেসটা আরো আগে দরকার ছিল। যাক, ধন্যবাদ আপনাকে সিরিয়াসনেস আসার জন্য। এইভাবে আসলে আমাদের সব মানে প্যারেন্টসদের যদি আসে, এখানে আমাদের অনেকগুলো প্যারেন্টস আছেন কিন্তু ভালো, ভালো সিনসিয়ার। এখানে তো আমাদের সাদিয়া আপু জয়েন করছেন, আপুও সিনসিয়ার অবশ্য। তারপরে যে মানজুরুল ভাই, মিশাকে আব্বু সিনসিয়ার। এখানে বেশ কয়েকজন আছে খুব সিনসিয়ার। মানজুর ভাই মানজুর ভাই তো বাচ্চা আল্লাহর রহমতে অনেক ভালো, অনেক ডেভেলপ করছে। ভালো ডেভেলপ উনি এমনি করেন নাই মানজুর তো, ওনারা টাইম দিছে বাচ্চাকে ওভাবে। ওনারা হাজবেন্ড ওয়াইফ। মানজুর ভাই মানজুর ভাই দেখে আমি বেশি ইন্সপায়ার্ড হয়েছি বুঝছেন। জি জি জি। না, ওনার বাচ্চা তো আলহামদুলিল্লাহ এখন অ্যাডভান্স লেভেলে চিন্তা করতে হবে। সাদিয়া আপুর বাচ্চাকেও অ্যাডভান্স লেভেলে চিন্তা করতে হবে, এখন সবার সাথে মিলালে হবে না। আসসালামু আলাইকুম হ্যাঁ। সাদিয়া আপু। আপু আমি আসসালামু কি আলাইকুম, আসসালামু আলাইকুম আপা। আজকে আমি এট এ টাইম আবার আমার কলেজের একটা মিটিং এও অ্যাটেন্ড করছি, জুম মিটিং এ। আচ্ছা আচ্ছা। সেখানেও একটু সমস্যা হচ্ছে তো এই জন্য। আর জারিফ ওর বাবাও আছে, একটু পরে আমি আপনার মিটিং এ ওর বাবা বাবু সহ অ্যাটেন্ড করি। হ্যাঁ, আচ্ছা, আছি, আমি অবশ্যই। শুনছি। যে আপু অন্য আপনি কোনো প্যারেন্টস ইন্সপায়ারিং। এর কোনো প্রবলেম থাকলে না আপু, দেখেন। আর আপনারা হুম, থাকলে ভালো হবে, বিহেভিয়ার কারণ ইস্যু আপনারা নিয়ে তো একটু। অনেক ইন্সপায়ারিং। হ্যাঁ আপনাদের পিছনে বলি তো, আপনারা সব সময় হ্যাঁ পায় না, কিন্তু আপনাদের হ্যাঁ, এই কথা জন্য ওর বলি। বাবা আসুক। ওর বাবা একটু নিচে জারিফকে সাইকেল চালাতে নিয়ে গেছে। জি জি। আর আমার বাবুর একটু বিহেভিয়ার ইস্যু সামনে এসছে, মাঝে কিছু একটু ফ্ল্যাপিং বেড়ে গেছে। ওকে নিয়ে আজকেও সিআরপি তে থেরাপি দিয়ে নিয়ে আসছি। জি। কিছু কিছু পজিটিভ, মাঝে মাঝে বেশি খারাপ ছিল, এখন আবার কথা টথা বলছে একটু একটু। আচ্ছা, হ্যাঁ, একটু ইনশাল্লাহ আপু। কাজ করছে ওর সাথে। আহ মানে আরেকটু বেশি সময় আমাদের দেওয়া উচিত, কিন্তু পারছি না আর কি, কাজের চাপে। হুম আপনারা অনেক পজিটিভ আপু, আপনাদের কথা আমি বলি প্রায় সময়, অনেক অনেক হুম। প্যারেন্টসকে কিন্তু ওর- বলি। হ্যাঁ, কাজ করলে ইমপ্রুভ হবে, এবং লেগে থাকতে হয় আসলে। জি আপু। লেগে থাকতে হয়, টাইম টু টাইম এগুলো একটু দেখতে হয়। মাঝে মাঝে দেখা যায় ওদের হাইপার অ্যাক্টিভিটি বেড়ে যায়, আবার মেল্ট আপু ডাউন আজকে হয়ে যায় এক এক আজকে সময়। আমাদের টপিকটা আপু আমি ওভাবে সিলেক্ট করলাম যে আমাদের তো বিহেভিয়ার প্রবলেম নিয়ে একটা ওয়ার্কশপ ছিল 7 দিনের, দেখেছেন কিনা জানি হুম। না, অনেকে অ্যাটেন্ড করেছিল। ও না, 7 দিনের এটা আমি জানি না, কি প্ল্যান দিচ্ছেন আপনি একটু বলবেন? না আপু, এটা তো হয়ে গেছে 7 দিনের ওয়ার্কশপটা। আমরা 11 থেকে 17 তারিখ পর্যন্ত আমাদের 7 দিনের একটা ও ওয়ার্কশপ আচ্ছা, ছিল। ওই বিহেভিয়ার। সময় হ্যাঁ একটা ওয়ার্কশপ ছিল, আমি সেটা অ্যাটেন্ড করতে পারি নাই। ওই আমার অনেক, মানে তার মধ্যে জারি অনেক বেশি হাইপার ছিল, ওকে জি নিয়ে আমি বেশি বিজি ছিলাম। আমার খাতাও আছে, ইউনিভার্সিটির খাতা দেখছি। এই জন্য নানান রকম এই কারণে আপনার এটাতে আমি অ্যাড হতে পারি নাই সেই সময়, ওয়ার্কশপটা। মানে যত হুম। বিহেভিয়ার প্রবলেম গুলো আছে আপু, ওগুলো ধরে ধরে আমরা মানে ক্লিয়ার করার হ্যাঁ। চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। এখন আজকে যেটা হচ্ছে আচ্ছা, আপু, ওটা কি কোনো রেকর্ডিং, ওটা কি কোনো রেকর্ডিং আছে? ওটা আপু হ্যাঁ, যারা জয়েন করেছে তাদেরকে দিয়েছিলাম আগে, শুধু যেহেতু এটা পেড ছিল তো সবাইকে আসলে শেয়ার করি নাই, ও মানে আচ্ছা আচ্ছা। পাবলিকলি শেয়ার ও, করি নাই। আমি যারা আসলে পেড করতেও চেয়েছিলাম, কিন্তু আমার সময় হবে না জন্যই আসলে আমি আর আপনার সঙ্গে পরে যোগাযোগ করি নাই। আপু আর অসুবিধা নেই, আমরা ভুলেও এই গেছি। এই ওয়ার্কশপ আমরা দ্বিতীয় ব্যাচও করবো, সমস্যা হবে না আপু। আমরা এটা করতেই থাকবো হ্যাঁ হ্যাঁ। কারণ আচ্ছা, বিহেভিয়ার ইস্যুটাই তো আমার বাবুরও, বিহেভিয়ার ইস্যুটাই এখন একটু বেশি প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, আপু যে যেগুলো সবারই। চলে যায় আবার যেন আপু ফিরে আসে।
আপু এট হ্যাঁ লাস্ট দিন শেষে যেটা আমরা দেখি ওই যত যত থেরাপির কথা বলি না কেন, বিহেভিয়ারটাই হচ্ছে আনম্যানেজেবল হলে মানে তখন হুম স্ট্রেসটা থাকে আর কি প্যারেন্টস এর। এটাই আমরা শেষ পর্যন্ত আমরা হ্যাঁ বুঝতাম আর কি সব শেষে। তো এই জন্য জি জি আজকে যেটা আমরা ধরতে চাচ্ছি না মানে 1 মাস একদম চ্যালেঞ্জ, নিজের উপর হ্যাঁ নিজের চ্যালেঞ্জ নিয়ে এক ও মাস ফাইন ফাইন আচ্ছা এই ধরনেরটা ঠিক নিজের। আছে আপনি আপনি তাহলে বলেন 1 মাস কিভাবে করব একটা প্ল্যান দেন আমি নিজেও চাচ্ছি যে একেবারে ডায়েরিতে নোট ডাউন করে যে জি কতখানি ইমপ্রুভ হলো কিভাবে কাজ করছি হ্যাঁ যেন এটার একটা জবাবদিহিতা মনে করেন আপনি একটু খোঁজ নিলেন হ্যাঁ যে আপনার বাচ্চার এই অবস্থা ছিল এখন কতটা ডেভেলপ করলো জি 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 তাই না জি একটু জি নোট ডাউন করি যে এবং আমরা আমি আমি ভাবছি তাই আমার ছেলেকে নিয়েও আমি রুটিনটা একদম টাইট শিডিউল করব এবং কাজগুলো কিভাবে করাতে হবে সেই কাজগুলো দুজন মিলে আমরা ভাগ করে নিয়ে এই কাজ করানোর পরে ইমপ্রুভটা কতখানি আসছে এটা আমরা দেখবো জি আপু, আমাদের এই সোলেমান ভাই তো জবই ছেড়ে দিলেন। মানে এই যে ওয়ার্কশপ করার শেষে, ওয়ার্কশপ 7 দিনের হ্যাঁ ওয়ার্কশপ করে উনি এতটাই সিনসিয়ার হয়ে মানে হয়ে গেলেন যে মানে উনি এখন জবই ছেড়ে দিয়েছেন। উনি বলতে চাচ্ছেন আর 5 বছর পর তো ছেলে বড় হয়ে যাবে, আমার চেয়ে বড় হবে, তখন সেই আমি সেই কিভাবে সেই সামলাবো, এই আর কি। সেটাই তো কথা হুম আচ্ছা ঠিক আছে আপু, আমি এমনিতে কন্টিনিউ করি আমাদের প্ল্যানটা। আমি হুম জাস্ট এটা নিজেকে নিজে চ্যালেঞ্জ করা আর কি, আর কিছু না ব্যাপারটা। জি 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 আচ্ছা বলেন আপনি বলেন আমি শুনছি তাহলে এটা আচ্ছা আচ্ছা, যারা আছেন আমি আর কথা বলছি না, সবাইকে তো চিনি, যেখানে যারা আছেন সবাইকে চিনি, আর কেউ জয়েন করুক, আমি স্টার্ট করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, 30 দিনের যে বিহেভিয়ার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ, এটা হচ্ছে সুপার চ্যালেঞ্জ, সুপার ডুপার চ্যালেঞ্জ দেওয়া নিজেকে, আর কিছু না ব্যাপারটা। তো আসলে তো আপনার আমরা থেরাপি দিচ্ছি নিচ্ছি সবই করছি, ওকে ওকে ফাইন, কিন্তু জিনিসটা কেন জানি বাচ্চাগুলো যে আশানুরূপ হচ্ছে না দিন শেষে। এটার হুম জন্য হচ্ছে হুম নিজেকে নিজে চ্যালেঞ্জ করার একটা চেষ্টা। এমন না যে 1 মাসে সে পুরোপুরি ভালো হয়ে যাবে, আমার কথা হচ্ছে সে 30% হুম ইমপ্রুভ করুক, এটা হচ্ছে আমার জন্য প্রাপ্তি। তা এখন হুম এই 1 মাসটা হচ্ছে যদি এভাবে করি, আমরা যদি মানে ফেজ অনুযায়ী ভাগ করি, মানে 4টা ধাপ। 1 মাস তো আমরা 1 উইক করে একটা হুম ধাপ করি। ধাপ হতে পারে, এটাকে আমরা পর্ব বলতে পারি বা ফেজ বলি, যাই বলি না কেন। তাহলে প্রথম ফেজ বা প্রথম ধাপ বা প্রথম পর্ব, এটা হচ্ছে আমার 1 সপ্তাহের চ্যালেঞ্জ। তো ওই একটা বিষয় বলে রাখি আমি, যেটা আমরা আমাদের আগেও শেয়ার করছিলাম ওয়ার্কশপের সময়, আমরা সকল প্রবলেম একসাথে কখনো সলভ করতে যাব না। আমরা সকল প্রবলেম একসাথে সলভ করতে গেলে কোনোটা আসলে হয় না। এই জন্য হচ্ছে আমাদের যেটা করা উচিত, মানে আমরা একটা দুইটা করে করে আমরা আগানো, মানে প্ল্যান করে করে, অর্থাৎ 15 দিনের প্ল্যান, 1 মাসের প্ল্যান বা 2 মাসের প্ল্যান। তো সবগুলো একসাথে আমরা সলভ করতে গেলে সমস্যাটা আরো মানে ইমপ্রুভ না করে আরো সমস্যাটা থেকে যায় বা বেড়ে যায়। তো যদি আমরা 1 সপ্তাহ ধরি প্রথম পর্ব, তাহলে আমরা ডে ওয়ানে আমরা কি করতে পারি, যেমন আমাদের প্রথম ম্যানেজমেন্টের প্রথম ধাপ হচ্ছে রুটিন। আর রুটিনটা হচ্ছে একটা বাচ্চাকে মানে একেবারে ফরম্যাটেড করে ফেলার জন্য মানে উপযুক্ত একটা টুলস আর কি। একটা একটা বাচ্চাকে আমরা একেবারে একটা ফ্রেমে নিয়ে আসা। তাহলে রুটিন হচ্ছে, আমরা সবাই জানি যে পরিকল্পনা হচ্ছে কাজের অর্ধেক, হাফ ডান, যে কোনো কাজের, শুধু নট অনলি বাচ্চা, আমাদের নিজেদের জন্য। তাহলে পরিকল্পনাটা যদি একটা কাজের হাফ ডান হয়ে যায়, দ্যাট মিনস আমরা যদি রুটিনটা করে ফেলি, ছবিযুক্ত রুটিন, কারণ ওরা হচ্ছে ছবি বুঝে, বাচ্চারা ছবি মানে ভিজুয়াল সাপোর্ট এই বাচ্চাদের জন্য খুবই উপকারী, খুবই উপকারী ভিজুয়াল সাপোর্ট। তো যখনই সে কোনো কথা শুনছে না বা আমি তাকে শোনাতে পারছি না, তখনই তাকে আমি আর মুখে আমি তাকে ইনস্ট্রাকশন দিতে যাব না, তাকে আমি ছবিতে নিয়ে আসবো, ইমেজে নিয়ে আসবো। আমাকে খুব ফলো করেছেন দুজনা এখানে, জোহরা আপু আছেন আর হচ্ছে সোলেমান ভাই, যিনি জব ছেড়ে দিয়েছেন। এই যে ভিজুয়াল বলাতে উনি অনেক কিছু স্টিকার অলরেডি উনি তৈরি করে ফেলেছেন। বাচ্চা রিক্সা নিয়ে প্রবলেম হচ্ছে রাস্তাঘাটে, আরেকটা কি যেটা নিয়ে প্রবলেম হচ্ছে, উনি ওটার দোকান নিয়ে প্রবলেম হচ্ছে, বাইরে জিনিস খেতে চাই, ওগুলো সবকিছুর ছবি উনি অলরেডি স্টিকার আকারে বাসায় মানে নিয়েও এসেছেন। আমার খুব ভালো লাগলো জিনিসটা। ডে 1-এ আমরা হচ্ছে ভিজুয়াল রুটিনটা আমরা রেডি করতে পারি, এবং আমাদের এনভায়রনমেন্ট আমরা ঠিক করব, রিসেট করব একেবারে। এতদিন যা ছিল ছিল, আমরা আবার রিসেট করব। আমার মানে বাসা
বাচ্চার এনভায়রনমেন্ট সবকিছু, আমার বাসার এনভায়রনমেন্ট সবকিছু নতুন করে রিফর্ম করা। তো ভিজুয়াল রুটিনে আমরা কি কি লিখবো, একটা কাগজ বা একটা চার্ট বা একটা ডায়েরি করে ফেলতে পারি। তাহলে 6 থেকে 8টা দিনের মানে কাজের ছবি আমরা বসাবো দৈনিক। ডেইলি আমরা 6 থেকে 8টা কাজের ছবি বসাতে পারি। যেমন ঘুম থেকে ওঠা, সে ঘুম থেকে টাইমলি উঠছে কিনা, না উঠলে অর্থাৎ তার যেখানে প্রবলেম, এখানে কিন্তু এক একজনের বাচ্চার এক একটা প্রবলেম, সবার প্রবলেম কিন্তু মিলবে না, যার কারণে আমি হয়তো গণহারে ওভারঅল বলবো, কিন্তু আপনারা হচ্ছে ডেইলি 6 থেকে 8টা কাজ রেডি করবেন আজকে, যেটা কমপ্লিট করব আমি, এরকম প্ল্যান করা আর কি। এখন এটা হচ্ছে আপনার বাচ্চার কোথায় কোথায় প্রবলেম আসলে ওইটা ধরে করতে হবে, এমন না যে আমি যেটা বলছি ওটাই। তো যেমন ঘুম থেকে ওঠা, দাঁত মাজা, খাবার, বা সে তার কোনো অ্যাক্টিভিটি, সেটা মানে টেবিল ওয়ার্ক হোক বা এটা থেরাপিউটিক হোক, যে কোনো অ্যাক্টিভিটি, তার খেলা, তার বিশ্রাম, তার ঘুমানো, এই সকাল থেকে রাত পর্যন্ত আমি ধরলাম সাপোজ আমি এই 8টা টপিক আমি ঠিক করব। তার আমি ঘুম থেকে ওঠা ঠিক করব, রাতে প্রপারলি ডিউ টাইমে ঘুমাতে যাওয়াটা আমি এনশিওর করব, তার খেলার টাইমটা আমি এনশিওর করব, তার যে অ্যাক্টিভিটি, সেটা যদি টেবিল ওয়ার্ক হয়, তাকে লার্নিং এর কিছু কাজ করালাম, ওটা হতে পারে, অথবা তার থেরাপিউটিক কাজ হতে পারে, যে অ্যাক্টিভিটি তাকে আবার করানো উচিত ওই অ্যাক্টিভিটি। তার খাবার, তার দাঁত মাজা, অর্থাৎ অনেক বাচ্চা কিন্তু দাঁত মাজতে চায় না। এখানে ছিলেন দু একজন, যেমন জোহর আপু সম্ভবত আমাকে বলেছিলেন দাঁত মাজতে চায় না। এগুলো আমি তখন বলেছিলাম দাঁত মানে মুখে বললে যেহেতু শুনে না, একদম মুখে বলার দরকার না, এটা ছবি লাগিয়ে দিবেন, দাঁত মাজার ছবি। এখানে দু একজন প্যারেন্টস ছিলেন আর কি, এরকম বলেছিলেন যে এটাতে সাকসেস হয়েছে। তো এরকম কিছু কাজ আজকের জন্য, ডে 1 এর জন্য আমি এগুলো তাকে ধরে ধরে আমি ক্লিয়ার করব, সে যাতে কথাগুলো শুনে, না শুনলে আমি কি করতে পারি এগুলোর উপরে, এটা প্ল্যান করা। এক্ষেত্রে আমি আরেকটা জিনিস এনশিওর করতে পারি, ঘরের শব্দ, আমার ঘরের সাউন্ড গুলো কেমন হয়, আমি কি মানে কুল কুল টাইপের, আমার বাসাটা কুল টাইপের নাকি হইচই টাইপের, এনভায়রনমেন্টটা কেমন, তারপরে বাসার আলোটা কেমন। অনেক সময় লাইটিংটা অনেক সময় বাচ্চা কেন বড়দের অনেক সময় অনেক লাইটে ভালো লাগে না, বাসার লাইটটা যদি আসলে ঠিক না হয়, অনেক সময় কোনো কারণ ছাড়াই মেজাজটা ঠিক খিটখিট করে। তো এগুলো আমি দেখতে পারি একটু। তারপরে অগোছালো জিনিস, মানে অগোছালো থাকা, মানে সেটা বাচ্চার খেলনা হোক বা আমার বাসার সিচুয়েশন হোক, এগুলো অনেক সময় হয়তো বা মানে বিরক্তি সৃষ্টি করতে পারে। কারণ কেন হচ্ছে, আমরা জেনেছি, এই জিনিসটা আমি জেনেছি কোনো একটা সাইকোলজিক্যাল ক্লাস থেকে, যেহেতু আমি অন্য জায়গায় ক্লাস করেছি। ঘরের প্রতিটা জিনিস, ফার্নিচার, এভরিথিং কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু একটা শক্তি কাজ করে প্রত্যেকটা জিনিসের মধ্যে। যেমন অনেক জিনিস দেখলে আমাদের কিন্তু ভালো লাগে ঘরের জিনিস, বা অনেক জিনিস দেখা যাচ্ছে আমাদের আহ দেখলে ভালো লাগে না কোনো কারণ ছাড়া, একটা ফার্নিচার বা দেখলে চোখে ভালো লাগে না, কেন ভালো লাগে না সেটা আমি নিজেও জানি না। আবার ঘরে এমন একটা শোপিস আছে যেটা দেখলে খুবই ভালো লাগে। তো এরকম কিছু জিনিসও বাসার, অর্থাৎ বাসার ডেকোরেশনটা, ফার্নিশিংটা আমি একটু ঠিক করব। মানে কোনটা, বিশেষ করে কোনটাতে বাচ্চার প্রবলেম হয়, কি দেখলে, কোন জায়গায় বসলে, কোথায় দাঁড়ালে তার প্রবলেম হয়, এগুলো সব আমি এনশিওর করবো প্রথম দিন। তো এটার লক্ষ্যটা কি, লক্ষ্যটা হচ্ছে বাচ্চাকে আমরা রুটিন বুঝতে শেখাবো, আর যাতে সে ছবি দেখে অথবা সে আমাকে ইশারা করে তার ছবিটা মানে ছবি দেখে দেখে কাজ করা। আমি যখন ছবিযুক্ত রুটিনটা লাগাবো, তাকে তো আমি কয়েকদিন শিখাবো, কিন্তু একটা সময় তো তাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, সে নিজেই ছবি দেখে কাজ করবে, তার ছবি দেখে সে নিজে নিজে কাজগুলো সেরে ফেলবে। ওই প্র্যাকটিসটা তাকে আমরা করাতে পারি। তো এভাবে আমরা একটা শান্ত পরিবেশে প্র্যাকটিস করতে পারি ডে 1-এ আর কি। আচ্ছা, আমার এখানে কি কারো বুঝতে অসুবিধা হলো ডে 1-এর? না, সুন্দর বুঝেছি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করছি, এখানে হয়তো আরো অনেক কিছু কারেকশন আসতে পারে, বাট চেষ্টা করছি। আপনারা আপনাদের বাচ্চার জায়গা থেকে একটু ভাববেন আর কি বিষয়গুলো। তারপরে আমরা ডে 2-তে আরেকটা কিছু ঠিক করতে পারি, যেমন তার কি কি প্রবলেম আছে, এগুলো তো অবশ্যই আমরা আগে নোট ডাউন করব। আমরা তার 10টা হ্যাবিট আমরা লিস্ট করতে পারি। তো এই 10টা হ্যাবিট লিস্ট করেও আমরা নিজেরা ভাগ করে নিতে পারি। তো ডে 2-তে আমরা যেমন তার যদি হাইপার অ্যাক্টিভিটি থাকে, তার যদি এই যে হ্যান্ড ক্ল্যাপিং বা এগুলো তাকে আমরা হয়তো ডিপ প্রেসার এবং হেভি ওয়ার্ক গুলো তাকে করাতে পারি সেকেন্ড দিনে, মানে ডিপ প্রেসার জাতীয় এবং হেভি ওয়ার্কের যে কাজগুলো আছে। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা মিস করেছি,
প্রতিদিন তাদেরকে আমরা কোনো কিছু যদি এই যে ফ্রেম অনুযায়ী কাজগুলো ডে ধরে ধরে করাবো, সেগুলো বেশি না, 20 থেকে 40 মিনিট বা 1 ঘন্টা পর্যন্ত আমরা করতে পারি। মানে তাকে সারাদিন ধরে এগুলো করার দরকার নাই, কিন্তু বিষয়টা হচ্ছে মানে তাকে বোঝানো এগুলো তোমাকে করতে হবে। তা আমরা ডে 1-এ এভাবে শিখাবো যে 40 মিনিট ধরে বা শিখালাম, বা 30 মিনিট ধরে তাকে আমরা এভাবে করালাম। এগুলো কিন্তু পরের 1 বছরের জন্য আমরা তাকে রেডি করছি আসলে, এই এই প্রথম 1 মাসটা। তারপরে দ্বিতীয় দিনে গিয়ে আমরা যে ডিপ প্রেসারের কাজগুলো বা হেভি ওয়ার্কের কাজগুলো তাকে কিন্তু বেশি করাবো না, আবার অতিরিক্ত প্রেসার দিতে যাব না। তাকে আমরা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, সে যতটুকু পারে। কারণ অনেকের সিটিং হ্যাবিট থাকে না, অনেকের হাইপার অ্যাক্টিভিটি মানে মাত্রাটা মানে ভ্যারি করে। তো এই ক্ষেত্রে আমরা আসলে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বা 30 মিনিট পর্যন্ত সর্বোচ্চ আমরা তাকে এগুলো প্র্যাকটিস করাবো এই কাজগুলো। যেমন বিভিন্ন অ্যাক্টিভিটি থাকতে পারে, যেমন অনেক সময় আমরা তাকে র্যাপিং করার দরকার হয়, যেটা সোলাইমান ভাই বাসায় করেন। উনি আমাদেরকে শেয়ার করেছেন, বাচ্চা যখন খুব ফাইবার হয়ে যায় কম্বল দিয়ে উনি র্যাপিং করেন, যেটা থেরাপিস্টরা শিখিয়েছেন। এইসব করালেও এগুলো সর্বোচ্চ আমরা 1 মিনিট করতে পারি, 2 মিনিট করতে পারি। এগুলো আবার বেশি সময় ধরে করাতে যাবেন না বাসায়। তারপরে এই যে মনে করেন বালিশের বেরিয়ার দিয়ে ধাক্কা দেওয়া বা চেয়ার ঠেলা, টেবিল ঠেলা, এগুলো কিছু কাজ তাকে বডির প্রেসার দেওয়া, শরীরে অ্যাক্টিভিটি দেওয়া, এরকম কিছু কাজ আমরা নিজেরা বানিয়ে নেওয়া আর কি। বা প্রেসার ব্রাশিং, এগুলো হচ্ছে বিশেষ বা 5 কেজি ওজনের আমরা একটা পানির বোতল নিয়েও তাকে আমরা ব্যায়াম করাতে পারি। চলো সিঁড়ি দিয়ে নামো, সিঁড়ি দিয়ে উঠো। বা আমরা 2-3 কেজি আলু কিনেও তাকে দিতে পারি, এটা সিঁড়ি দিয়ে নেমে সিঁড়ি দিয়ে উঠো। বা বাসায় হাঁটাতে পারি। আসলে তো এরকম কাজগুলো আপনারা জানেন, আমি আসলে ওই কাজগুলো বেশি বলছি না, আমি জাস্ট একটু টাচ করে করে যাচ্ছি, উদাহরণস্বরূপ বলছি। তো তাকে আমরা ডিপ প্রেসারের কি করার নিশ্চয়ই আপনাদের থেরাপিস্ট আছে, থেরাপিস্টরা নিশ্চয়ই আপনাদেরকে সাজেস্ট করেছেন, আসলে ওভাবেই করা উচিত আর কি। তো এইটা হচ্ছে আমরা ডে 2-তে এই কাজগুলো একটু তাকে প্র্যাকটিস করাতে পারি, এরকম। তো এইটা যেমন আমরা ডে 3-তে গিয়ে তার যদি মোবাইল এডিকশন থাকে বা স্ক্রিন টাইমে যদি তার প্রবলেম থাকে, এনি স্ক্রিন, সেটা টিভি হতে পারে, মোবাইল হতে পারে, তো স্ক্রিন টাইম কন্ট্রোলিংটা আমরা তাকে শেখাতে পারি। তো যেমন স্ক্রিন তাকে আমরা হয়তো বলবো যে তোমাকে মোবাইলটা তো সবসময় দেওয়া যাবে না, মানে এটা তো মানে তাকে মোবাইলের এডিকশন থেকে বের করে আনার জন্য নর্মালি যা করেন ওটাই তাকে বোঝাতে হবে। সারা সেদিনের সেদিনের কাজটা হচ্ছে তাকে মোবাইল এডিকশনের যে উপকারিতা, অপকারিতা। উপকারিতা তো আসলে তো আমরা তাকে ভালো কিছু মোবাইলে দিব যদি দেখতেই হয়। আমরা তো আগে বলতাম যে বন্ধ করে দেওয়া, এখন তো বলা হচ্ছে বন্ধ করা যাবে না, হুট করে বন্ধ করলেও সমস্যা হয়ে যায়। তখন আমরা রুটিনে তাকে 10 মিনিট দিতে পারি, যারা খুব এডিক্টেড, যে তোমার ওকে বলতে হবে যে তোমার রুটিনে এটা এতটা থেকে এতটা পর্যন্ত তুমি ইউজ করতে পারবা। বা সকালে 10 মিনিট, দুপুরে 10 মিনিট, এইভাবে তাকে আস্তে আস্তে মোবাইল এডিকশন থেকে বের করে আনতে হবে। কিন্তু যে 10 মিনিট তাকে আমি মোবাইলটা দিব, সে 10 মিনিট কিন্তু সে খুব অর্থপূর্ণ ইফেক্টিভ কিছু দেখতে হবে তাকে। ইফেক্টিভ কিছু না দেখলে সে কিন্তু মানে তার মতো করে ইউজ করলো। তো আমরা নিজেরা থাকবো তার সাথে, সে যখন মোবাইলটা ইউজ করবে আমরা তার পাশে বসে থাকবো। প্রয়োজনে তাকে আমি যেটা শিখাতে চাচ্ছি ওরকম কিছু ভিডিও আমি নিয়ে আসতে পারি, দেখো বাবা এই ভিডিওটা সুন্দর না, এখানে কিন্তু ও এরকম মানে এটা করলে এই মানে কথা যে কোনো একটা কাজের, তার কাজের কিছু বা যে কোনো মরালও হতে পারে, তার মতো করে যাতে সে না দেখে। তো ওই ডে 3-তে গিয়ে আমরা স্ক্রিন টাইম কন্ট্রোলিংটা তার সাথে বিভিন্ন ভাবে করতে পারি। এটা আপনারা যেভাবে করেন বা আমরাও মোবাইল এডিকশনের উপর কিন্তু ক্লাস নিয়েছিলাম এখানে। তো এইভাবে একটু টাইম ভাগ করা যায় এটার ব্যাপারে আর কি। অর্থাৎ বর্তমান সময় যদি 2 ঘন্টা করে করা যায় তাহলে মানে একদম এভাবে 2 ঘন্টা, 1 ঘন্টা, তারপরে আধা ঘন্টা এভাবে কমিয়ে আনা আর কি। তো তাকে সেই দিনটা হচ্ছে তার ওই ওই মোবাইল এডিকশনের ট্রেনিং। তারপরে যেমন আমরা আরো যদি মোবাইলের কাজটাও না করেন আপনারা অন্য কিছু করতে পারেন। তাকে আহ, তাকে হচ্ছে মোবাইল না দিলে তখন সে কি করবে, এখানে একটা বিষয় আছে। তাহলে তাকে তো আমাদের বিকল্প কিছু দেওয়া লাগবে। এখন সেই দিনের প্র্যাকটিসে আমরা বিকল্প জিনিসের প্র্যাকটিসও করাতে পারি। যেমন তাকে যদি আমি যে খুব মোবাইল এডিক্টেড, তাকে মোবাইল যখন আমি নিয়ে ফেলবো ওই সময়টাতে তাকে আমার অন্য কিছু দিয়ে তাকে খুশি রাখতে হবে। সে অন্য কিছুটা কি, সেটা কোনো টয় হতে পারে, এডুকেশনাল টয় হতে পারে, বা সাউন্ড টাইপের টয় হতে পারে, লাইটিং টাইপের টয় হতে পারে, বা যে কোনো প্লেও হতে পারে।
বা আমরা তাকে গ্রুপলি কোনো প্লে দিচ্ছি, ওরকম প্লেটাও আমরা রোল প্লে করতে পারি বাসায় ওই সময়টা। তো ওই যে মোবাইলের বদলে কি দিব সেটাও প্র্যাকটিস করতে পারেন ওই দিনে। তো আপু একটু কথা বলবো মাঝখানে। জি বলেন। সাফি মোমবাতি নিয়ে খেলতে পছন্দ করে, এটা কি আসলে দেওয়া যায়? এটা তো ভাইয়া ওই দিন তো গ্যাসের কথা বলছিলেন না, ও হুম যে হুম গ্যাস হুম। ছেড়ে দেয়, তখন আপনি ওই যে আপনার ওয়াইফ যেটা বললেন যে ও ওগুলো বুঝছে না, কোন ইমোশন মানে বিপদের ইমোশন তো সে বুঝে না। এখন মোমবাতি তো তাকে দিবেন না অবশ্যই, এটা তো ডেঞ্জার। কিন্তু এই যে ওকে ও যে ইমোশন ডেঞ্জার ইমোশনটা বুঝতে পারছে না, তখন আমি একটা কথা বলেছিলাম ভাইয়া, মনে আছে কিনা জানি না, তাকে ডেঞ্জার হ্যাঁ, অর্থাৎ একটু ইমোশন গুলো তাকে ছবি দিয়ে বুঝান, ভিডিও দিয়ে বোঝান। কারণ মোমবাতির প্রয়োজন, আপনি আগুনটা আচ্ছা ধরান, আগুন ধরায় আগুন আচ্ছা আগুন থেকে কি কি ক্ষতি হয় ওই ভিডিওটা ওকে দেখান। কারণ বা ও আপনাদের আচ্ছা। মুখের কথা বুঝতেছে না আসলে, উপদেশটা বুঝতেছে না সে। তো এইভাবে হচ্ছে তার, মনে করেন এইভাবে করলে হয় কি তার রাগটা কমে যায়, তার চিৎকার চেঁচামেচি বা তার এই যে নিজেকে যে সেলফ রেগুলেশন করে এগুলো কমে যায় আস্তে আস্তে। মানে এটা ধীরে ধীরে আর কি, এটা আমরা, এটা হচ্ছে আমাদের লক্ষ্য থাকবে আর কি। আমাদের লক্ষ্য থাকবে যে আমরা এইভাবে একটু কমানোর চেষ্টা করব। তো ডে 4-এও আমরা তাকে ব্রিদিং ট্রেনিং করাতে পারি। কারণ ব্রিদিংটা তো সেটা হাইপার না, এমনি সবার জন্য ভালো ব্রিদিং প্র্যাকটিসটা। এটাতে ব্রেনে অক্সিজেন সাপ্লাই হয়, যে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটাতে, ব্রিদিং প্র্যাকটিসটাতে। তো যেহেতু সে হাইপার, তাকে তো আমার আরো করাতে হবে। তো সেদিন তাকে আমরা এই 10 থেকে 15 বার ব্রিদিং প্র্যাকটিস করাতে পারি কিছুক্ষণ পর পর। মানে এটা ওকে বলবো যে যখন আমি আমার রাগ লাগবে, তাকে তো আপনারা যেভাবে বুঝান, যখন আমার রাগ আসবে বা আমার খারাপ লাগবে তখন আমি এইভাবে ব্রিদিং করব বসে। তো ব্রিদিং এর অনেক রকম টেকনিক আসলে ইউটিউবেও আছে, এগুলা এই ইন ফিউচার আসলে আমরা ব্রিদিং প্র্যাকটিসটা আমরাও করব আপনাদেরকে নিয়ে, বিশেষ করে প্যারেন্টসদেরকে নিয়ে, আপনাদের স্ট্রেসের জন্য, স্ট্রেস প্রবলেমের জন্য। তো ওইটা আপনারা আসলে বাচ্চাদেরকে করাতে পারেন। আমরা আরো প্রোগ্রাম আনবো ওগুলোতে পরে, সারাক্ষণ না আসলে বাচ্চাদেরকে নিয়ে বলাটা না, আপনাদেরকে নিয়েও বলতে হবে আসলে এই আপনাদের স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে। হ্যালো। হ্যালো। জি আপু। আপু, আমার বাচ্চার এই ব্রিদিং নিয়ে কথা বলছিলেন তো, জি আমার জি। ছেলের দেখা যাচ্ছে যে এই ব্রিদিংটাই একটু ওর বিহেভিয়ার ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ও এত জোরে জোরে শ্বাস নিচ্ছে আর ফেলছে, সারাক্ষণ মনে হয় যেন খুব হাঁপিয়ে গেছে, এরকম করে শ্বাস নিচ্ছে কয়েকদিন থেকে। এইটা তাহলে বন্ধ করার উপায়টা কি? আচ্ছা আপু, এটা ও কতক্ষণ ধরে নেয়? মনে হচ্ছে যে হাঁপাচ্ছে, এরকম বেশ কিছুক্ষণ নিতে থাকবে। মানে যখন এটাই মনে হয় যেন ওর বিহেভিয়ার ইস্যু হয়ে ও দাঁড়িয়েছে। আচ্ছা আচ্ছা। ও কিন্তু কোনো কাজ করে যে হাঁপাচ্ছে তা কিন্তু না, এমনিতেই প্রথমে ভেবেছিলাম যে ওর ঠান্ডা লেগেছে কয়েকদিন, সেজন্য হয়তো ও হাঁপাচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে হঠাৎ করেই অন্য কোনো সময় না, একটা সময় দেখা যাচ্ছে বেশ কিছুবার জোরে জোরে হাঁপায়, ওর জোরে কি জোরে শ্বাস প্রশ্বাস নিবে এরকম। ওর ওর হ্যাঁ। কি এমনিতে শারীরিক কোনো প্রবলেম হচ্ছে বলে মনে হচ্ছে আপনার? না না, আমি হার্টের ডাক্তার পর্যন্ত দেখিয়েছি জি যে জি ওর হার্টে কোনো সমস্যা হচ্ছে কিনা। জি। তো ওর নিউরোলজিস্ট যিনি দেখেন, পিজির হেড, উনি আপাও বললেন যে এটা ওর বিহেভিয়ার ইস্যু হয়েছে। আচ্ছা আচ্ছা। কেউ এখনো পর্যন্ত কোনো সমস্যা ধরা পড়েনি আর কি এই বিষয়ে। কিন্তু যে সে হঠাৎ করেই দেখবেন যে এমনি স্বাভাবিক আছে, থাকতে থাকতে হঠাৎ করে আচ্ছা জোরে আচ্ছা। জোরে শ্বাস হ্যাঁ, নিচ্ছে। আমি এমনি এটা আগে জিজ্ঞেস করলাম কেন আপু, কারণ এটা তো একটু হুম বাচ্চা মানুষ তো একটু এনশিওর করাও দরকার, এই জন্য জিজ্ঞেস করলাম। হুম হুম। এই জন্য তো আমি অনেকদিন সময় নিয়েছি, এটা যত রকম টেস্ট করার দরকার করেছি। জি জি। শুধু এখন এই যে তাহলে মাঝে। হুম এক্ষেত্রে ওকে একটা জিনিস করা যায়, বলে তুমি ওকে একটু হুম। অ্যাপ্রিসিয়েট, যেহেতু ওকে আপনি বন্ধ, এইসব বাচ্চারা তো বন্ধ করতে চাইলে আরো উল্টা করে। হ্যাঁ, এখন উল্টো করে। এখন ওকে বলতে হবে যে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে তুমি যেটা করছো এটা খুবই ভালো ব্রিদিং প্র্যাকটিসটা, হুম কিন্তু হুম হুম এটার জন্য হুম একটা নিয়ম আছে, মানে গ্রামারটা তো বললে বুঝবে না সে, চলো আমরা হুম নিয়মটা হুম। শিখে দিই। তখন তাকে আপনি তাহলে প্রয়োজন আমরা ইউটিউবে বলবো যে অনেকগুলো নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়ি এরকম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওকে প্রসেসটা আপনিও দেখাতে পারেন। এ, মানে সাথে সাথে একটু ইউটিউবে হুম একটু কারো মানে খুব অনেকজন মানে হুম যারা করে আর কি, অনেক দেশে বিদেশে তো করে, আমাদের হুম বাংলাদেশে তো হুম আমরা করছি, আমি তো নিজে হুম হুম কোয়ান্টামের মেম্বার, হুম। মেডিটেশন করি আমরা। হ্যাঁ, আমিও কোয়ান্টামে করেছি। জি এটা আপু। আমি জানি যে ব্রিদিং হ্যাঁ প্র্যাকটিস করা যায় শুনে ঠিকভাবে। নি।
এখানে আমিও কোয়ান্টাম মাস্টার, আপনিও আছেন, ওদিকে সোলাইমান ভাই কোয়ান্টাম গেছেন। এখানে যারা আছে তারা কিন্তু বুঝি। তো ওকে যেহেতু বাচ্চা মানুষ, ওকে আমরা অনেক সময় মুখে বললে অনেক সময় ঘরের মানুষের কথা পাত্তা দিতে চাইবে না। তো সেই ক্ষেত্রে একটু ভিডিও, অন্যের ভিডিওটা দেখাতে পারেন, দেখো উনি কিভাবে নিচ্ছে। ঠিক আছে। তো ওইটা দেখলে দেখা, এটাই হচ্ছে রাইট ওয়ে। তবে তোমার কাজটা ভালো, মানে একেবারে বন্ধ করতে বলে তো ও করবে না। তারপরে ঠিক আছে, তুমি কিছু সকালে এতটাই করবা, তারপর দুপুরে ভাত খাওয়ার পর করবা, ওকে একটা টাইম বলে দিবেন আর কি। তারপরে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, সমস্যা হয়ে 2 নম্বর বিষয় হচ্ছে থ্যাংক ইউ। শ্রমিকদের এগুলা সাথে আমাদের আচ্ছা, কারো কি বলেন, এবার আপনি আপনার কথা বলতে আপু একটু থাকেন। মিউট, আপু আপনি একটু মিউট করলে ভালো হয়, আপনার মনে মিটিং চলছে। আচ্ছা, এখন এটা তো আসলে আমরা আমাদের মতো করে বলে যাচ্ছি। যেমন এটা কতক্ষণ ধরে হতে পারে, এটা হয়তো বাচ্চাকে ধরেন 5 মিনিট শিখালেন এই ব্রিদিং প্র্যাকটিসটা, তাকে তো সারাক্ষণ ব্রিদিং করানো যাবে না, সে তো আবার পেইড হয়ে যাবে। 5 মিনিট তাকে একটু এটা বুঝালেন, দেখালেন, শিখালেন, তারপরে তাকে একটু আবার খেলতে দিলেন, ওর মতো করে তার অন্য কাজ করালেন, তার অর্থাৎ তার রুটিন ওয়ার্ক সবকিছুই করাবেন সেদিন। কিন্তু আজকের দিনের আমাদের যে লক্ষ্য, আমরা কিন্তু ফাঁকে ফাঁকে সেই লক্ষ্যটা কমপ্লিট করব মনে মনে। তারপরে তাকে 2 ঘন্টা পরে আবার ব্রিদিং প্র্যাকটিস করতে বসান, 5 মিনিটের জন্য ব্রিদিং প্র্যাকটিস করান। আবার 2-3 ঘন্টা পরে আবার 5 মিনিট করে করান। অর্থাৎ এতবার কেন করাবো, এটা হচ্ছে ওর আজকে ওর এইটা ট্রেনিং সেশন। কিন্তু এটা তো আর সারাক্ষণ একটা বাচ্চাকে করানো যাবে না, তার স্বাভাবিক কাজগুলো চলবে। তো ফাঁকে ফাঁকে 2-3 ঘন্টা পর পর 5 মিনিট ব্রিদিং প্র্যাকটিসটা করাতে পারেন। তখন সে যখন একটু অভ্যস্ত হবে, তখন তাকে বলতে পারেন যে একটা সময় গিয়ে এটা আমরা এখন থেকে করব প্রতিদিন। তারপরে এটা রুটিনে রাখবেন। এটা আমি তো ঢাকায় ছিলাম, যখন ঢাকায় ছিলাম আমি একটা বাচ্চাকে করিয়েছিলাম। আমি যখন ওকে আমি 2 ঘন্টা ধরে কাজ করাতাম, আহ তখন বাসায় গিয়ে ওকে আমি প্রথমে গিয়েই দরজা বন্ধ করে আগে আমি শিথিলায়ন অর্থাৎ রিল্যাক্সেশন মেডিটেশনটা ছেড়ে দিতাম। তো ওর মাকে আমি বলে দিয়েছি। তোর মাকে বললাম যে আমি দরজা বন্ধ করে দিচ্ছি, বাট আমি হুক লাগাবো না, আপনি চাইলে উকি মেরে আপনার বাচ্চাকে দেখতে পারেন, উকি দিয়ে দেখতে পারেন, বাট ওর সাথে কথা বলবেন না, এইটাও করুন। এই যে ওকে আমি 30 মিনিট শিথিলায়ন মেডিটেশনটা করাতাম, তারপরে ওকে নিয়ে আমি অন্য কাজ করতাম, এবং আলহামদুলিল্লাহ সে আমার সব কাজগুলো সব কথাগুলো শুনতো, সেটা তো অভ্যস্ত হয়ে গিয়েছিল। তো এটা আসলে চালু করা উচিত। আমি আসলে ধাপে ধাপে বলছি, প্রথমে তো বলি নাই, কারণ সব গার্ডিয়ান এই যেটা তো অভ্যস্ত নাও হতে পারেন এই জন্য, কিন্তু এখন একটু একটু বলি, কারণ এটা আপনার নিজের জন্য দরকার, আপনাদের স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য। আচ্ছা, আমরা ডে 5-এ গিয়ে আমরা তৈরি করতে পারি কালমিং কর্নার। আমরা কিন্তু কাম কর্নার নিয়ে বেশ কয়েকবার বলেছি, কাম কর্নার তৈরি করা। যখনই কোনো বাচ্চা হাইপার হবে, এনি হাইপার, কারণ সবার হাইপার অ্যাক্টিভিটি তো আর একরকম না, যেমনই হাইপার হোক তাকে ম্যানেজ করার জন্য তাকে কাম কর্নারে পাঠিয়ে দিতে হবে। এখন কাম কর্নার হচ্ছে কি? কাম কর্নার হচ্ছে আমরা বাসার যে কোনো একটা কর্নারকে তার জন্য একটা জোন তৈরি করব, কাম জোন, শান্ত শান্ত পরিবেশের একটা জোন। অর্থাৎ এখানে তার পছন্দের সবকিছু রাখবো আমরা। যখন সে হাইপার হয়ে যাবে বা যখন সে তাকে ম্যানেজ করা যাবে না, তখন তাকে আমরা ওখানে নিয়ে বসিয়ে দিব। কারণ হাইপার হয়ে গেলে তখন তাকে শাস্তি দেওয়া যাবে না, তাকে সহযোগিতা করতে হবে, কারণ তার কেমন লাগে এটা তো আসলে আমরাও জানি না, তার তো নিশ্চয়ই কিছু লাগে। এই জন্য ওই সময় কোনো শাস্তি না, ভয় দেখানো না, তাকে সরাসরি কাম কর্নারে নিয়ে যাব, ওখানে সে বসবে। ওখানে তার পছন্দের একটা মিউজিক আমরা ছেড়ে দিতে পারি, তার পছন্দের খেলনা রাখবো, তার পছন্দের যা যা বই টই আছে সব সাজিয়ে রাখবো ওখানে। তো ওখানে সে আস্তে আস্তে শান্ত হবে। তো আমি ওটা শেয়ার করেছিলাম, সবাই ঘরে এরকম একটা কর্নার যদি রাখেন খুব ভালো হয়। আরো এটা আপনি যদি মনে করেন আমি আরো সুন্দর করে ডেকোরেশন করব ফুল টুল দিয়ে, এভাবেও করতে পারেন, যে যেভাবে করেন আর কি। অর্থাৎ নয়েজ ফ্রি একটা জোন তৈরি করা তার জন্য। তো যখনই তার মধ্যে কোনো সংকেত আমরা দেখবো যে সে মেলটেড হচ্ছে বা মেল ডাউন হয়ে যাচ্ছে বা সে হাইপার হচ্ছে, তখনই আমরা আস্তে করে করে নিয়ে বসিয়ে হালকা মিউজিক ছেড়ে দিতে পারি, বা তাকে তার পছন্দের একটু খাবার দিতে পারি, পানি টানি খাওয়াই তাকে বসা রাখবো। আচ্ছা, এটা হচ্ছে ডে 5 পর্যন্ত বললাম। আচ্ছা, ডে 6-এ গিয়ে আমরা কি করতে পারি? ডে 6-এ গিয়ে তাকে আমরা এই যে আসলে যত হাইপার অ্যাক্টিভিটি হোক বা হ্যান্ড ফ্ল্যাপিং হোক, যাই হোক, সবকিছুর মূলে
হচ্ছে সেন্সরি প্রবলেম। এটা আমরা আগে তো অনেকবার বিভিন্ন সময় বলেছি, তবে আমাদের বিহেভিয়ার প্রবলেমের যে ওয়ার্কশপে আমরা এগুলো ক্লিয়ার করেছি আসলে ধরে 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 ডে ভিত্তিক। তো সেন্সরি প্লেটা সেন্সরি ইস্যু যেহেতু তাদের থাকে, তাহলে তাকে আমরা কিছু সেন্সরি প্লে প্র্যাকটিস করাতে পারি। আপনারা যেহেতু থেরাপি দিচ্ছেন, নিশ্চয়ই আপনাদের এরকম সাজেশন আছে যা আপনাদেরকে আপনাদের থেরাপিস্টরা, অকুপেশন থেরাপিস্টরা যেভাবে সাজেস্ট করেছেন ঠিক ওই কাজগুলোই প্র্যাকটিস করাতে হবে। যেমন প্লে ডো থাকতে পারে, বা ওয়াটার বিটস থাকতে পারে, বা স্যান্ড প্লে থাকতে পারে, বা অনেক সময় আমরা বিভিন্ন এই যে ছোলা বীজ মানে এগুলো সেন্সরি ইয়ে করতে প্র্যাকটিস করার জন্য হাতের হাতের যে ফাইন মোটর গ্রস মোটর কাজগুলো আমরা যে করাই, ওই কাজগুলো করাতে পারি। অর্থাৎ স্ট্রাকচার প্লে আর কি। প্রথমে আমরা শুরু করব, তারপরে আবার মাঝে তাকে একটু বিরতি দিব, তারপর আবার শেষ করব। অর্থাৎ এইগুলো আজকে সারাদিন হচ্ছে তাদের সেন্সরি রিলেটেড সকল প্লে গুলো আজকে আমরা করাবো, এগুলো প্র্যাকটিস। আচ্ছা, কারো কি কিছু বলার আছে এখানে? আমি তো সেন্সরি প্লেটা তো গুরুত্বপূর্ণ ইস্যু ফেলে যাচ্ছি। বাসায় কি এগুলো করেন আপনারা? যে আপনাদের কি এগুলো থেরাপিস্ট যে সাজেশন গুলো দিয়েছে ওই অনুযায়ী কি বাসায় করা হয়? আপু হ্যাঁ হ্যাঁ, কিছু কাজ করা হয়। সেন্সরি প্রবলেম নিয়ে তো আমি মূলত ডেইলি কাজ করি। হ্যাঁ মনে হ্যাঁ করেন সকালে বসে একটা সেন্সরি ব্রাশ আছে, সেন্সরি ব্রাশ দিয়ে ওর হাত পায়ে ব্রাশ করা, পিঠে ব্রাশ করা, মাথায় এভাবে একটা মেসেজ আছে, মেসেজটা এভাবে করা। এরপর হচ্ছে গিয়া ওর এই যে এই যে ইয়েগুলা ওর বলে কি বলে ওটাকে, এই যে এটাকে কি বলে আমি তো ভুলে গেলাম, জয়েন্ট গুলা নিয়ে জয়েন্ট ওই যে প্রেশার। ব্যায়াম হ্যাঁ জয়েন্ট প্রেসার দেওয়া, এগুলো তো ডেইলি কাজ করি। এগুলো তো মানে একটা দিনের উপরে ইয়ে করতেছেন, আমি তো এগুলো ডেইলি করলে তো কোনো সমস্যা নাই। না, সমস্যা নাই। ওই দেখা যাচ্ছে বাচ্চার প্রবলেম যদি বেশি থাকে তখন আমাদের জন্য আমরা এভাবে ভাগ করে নিচ্ছি। কারণ বেশি ও আচ্ছা প্রবলেম হলে আচ্ছা। বাচ্চাদেরকে তো আসলে আমরা দেখা যাচ্ছে কি ম্যানেজ করা যাচ্ছে না, কিন্তু করেই যাচ্ছি, বিষয়টা সেরকম। সব সব চাইতে বড় আচ্ছা। যেটা সমস্যা হচ্ছে আমাদের কাম কর্নার নিয়ে, বুঝছেন? হুম। কাম কর্নারটা আমাদের জন্য টাফ। এক রুম নিয়ে থাকি তো আমরা। ওহো। না, এটা তো আপনি এখানে করতে, নরসিংদীতে আপনার বাড়ি আছে না, ওখানে তো চলে যান আপনারা। নরসিংদী যাব, এখানে যে থেরাপিটা যে করাচ্ছি আপু, এই জন্য ওরা ওরা আরো করছে কি, আমার বাচ্চার জন্য একটা সুযোগ দিছে। যেমন আমি তো সপ্তাহে 2 দিন তো করাইতাম। তো এইবার এই যে ইন্ডিয়া থেকে থেরাপিস্ট আসছিল, উনি ওনার সাথে আমাদের একটা সিঙ্গেল সেশন ছিল। তা ওইখানকার যে চেয়ারম্যান আর আছে ওনারা মিলে কথা বলে আমাকে যেটা যেটা গুড নিউজ দিল, ভাইয়া আপনাকে তো আমরা 2 দিন, আমি তো 2 দিন করাইতাম। উনি বলল যে ওনারা আমাকে 5 দিন দেবে সাথে, টাকা আমি 2 দিনই দিব, ওনারা ওকে 5 দিন দেবে। কি বলছি বুঝছেন? এখন এটা দেখি ওরা কয় ঘোষণা দিতে, কিন্তু কাজ শুরু করে নাই। এখন এটা দেখি কয়দিন পরে, কি বলছি বুঝছেন? এটা করার পরে এরপরে আমি আর কি চলে যাব গ্রামে, এরকম চিন্তা ভাবনা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা তো ডে 6 গেল, আমরা ডে 7-এ যাই। ডে 7-এ গিয়ে আমরা হচ্ছে রিভিউ করব, উইকলি রিভিউ। এই যে এতক্ষণ ডে 1, ডে 2, ডে 3, ডে 4 এভাবে যে বললাম, এই যে এই 1 থেকে 6 ডে পর্যন্ত যাই, যে কাজগুলো আমরা করলাম এগুলো আমরা কি করব, আমরা এগুলো রিভিউ করব। আপনার প্যারেন্টসরা মিলেই করবেন। অর্থাৎ ধরেন সে যদি মেল ডাউন হয়ে থাকে, সে কোন সময়টাতে সে মেল ডাউন হয়েছিল, বা সে যদি খুব বেশি হাইপার হয়ে যায় সে কোন সময়টাতে হয়েছে। যেমন আপনারা ঘটনা বললেন, ও যখন ওয়াশরুমে গিয়েছিল সে একা, মানে সে সে ওয়াশরুমে সে ক্লিন হবে না একা একা, ওর মাকে লাগবে। ওইটাকে কেন্দ্র করে অনেক বেশি হাইপার ছিল সে, ওটা তখন আপনি র্যাপিং করেছেন। এই টাইম গুলো লিখতে হবে, তখন কি অবস্থায়, কয়টা বাজে, কোন দিন, তারিখ ধরে লিখতে হবে। তারপরে এখন এরপরে এই যে হাইপার যে সে হলো, কোন অ্যাক্টিভিটি তাকে শান্ত করেছে ওটাও লিখবেন। ওটা যদি আপনার লেখা থাকে আপনার আরেকদিন হয়তো এটা মনে পড়বে কোন অ্যাক্টিভিটি শান্ত করেছে। বা স্ক্রিন কমার পরে, স্ক্রিন যদি কমাতে পারেন, এই
এই এই সময়ের মধ্যে স্ক্রিন কমে সে তার কি আচরণের কি পরিবর্তন হয়েছে, তার আচরণে কি পরিবর্তন হয়েছে, বা রুটিন কত পার্সেন্ট সফল হয়েছে। এই যেটা রুটিন করলেন, এই রুটিন অনুযায়ী তার কতটুকু সে কত পার্সেন্ট সফল হয়েছে। এখন আমরা কিন্তু এই 1 মাসের মধ্যে কিন্তু 100% সফল হব না, কিন্তু এটা তো এগুলো তো আল্লাহ থেকে আসবে, এরকম এটা তো আমরা তো কোনো গ্যারান্টি দিতে পারি না। বাট আমরা 30% হোক, আমরা এটা আশা করি 40% হোক। সে 1 মাসে যদি আমার 30-40% হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে আমি পুরো বছর তাহলে আমি এভাবে কাজ করলে আমার একটা ভালো রেজাল্ট আসবে। মানে এই বিশ্বাস থেকে এই প্র্যাকটিসটা করা আর কি। ডে 2 তে যখন আমরা চলে যাব তখন এটা ধরেন ডে 2 না, সরি, পর্ব 2 অর্থাৎ সেকেন্ড উইকে, পর্ব 2 বা ফেজ 2 হোক, বা আমাদের 1 মান্থের পার্ট 2 হোক, যেটাই বলি না কেন, হোয়াট এভার, ওইটা হচ্ছে আবার 7 দিন শুরু হবে। তখন আমরা এটাকে কমিউনিকেশন লিখতে পারি। কমিউনিকেশন আমাদের ওই সময়টাতে আমরা কি করব, আমাদের কমিউনিকেশন রিলেটেড বা রিপ্লেসমেন্ট বিহেভিয়ার, অর্থাৎ বিহেভিয়ার, রিপ্লেসমেন্ট বিহেভিয়ার মানে এখন সে যে বিহেভিয়ারটা করছে ওটাকে আমি ওইটার জায়গায় আমি কি কি বিহেভিয়ারটা রিপ্লেস করছি। অবশ্যই আমি ব্যাড এর জায়গায় গুড দিব, তাই না? আমরা এত কিছু কেন করছি? ব্যাড বিহেভিয়ারের জায়গায় গুড বিহেভিয়ার আসার জন্য তো আমরা এটা করছি। তাহলে আমরা কি মানে ব্যাড বিহেভিয়ারের জায়গায় আমরা কি বিহেভিয়ারটা রিপ্লেসমেন্ট করলাম, ওইটাই আমরা করবো আর কি এই 7 দিনে, পরবর্তী 7 দিনে। আমাদের আর 2 মিনিট আছে, এখন 2 মিনিটে কি কেউ কিছু বলবেন নাকি আমি আসলে উইক 2টা শুরু করলে কিন্তু এটা আবার শেষ হয়ে যাবে, নাকি আপনারা বিরতি নিয়ে নেবেন? আপু জি, আসসালামু আপু আলাইকুম। ডে এইটটা, ওয়ালাইকুম সালাম আপু, আমি ডে এইটটা বুঝতে পারিনি। ডে 8? জি, আপু 8 কিন্তু আমরা বলিনি, আমরা হচ্ছে ডে 8 শুরু মানে এই করব। যে এখন যেটা বললেন, হ্যাঁ লাস্ট হ্যাঁ, যেটা বললেন আর কি, অর্থাৎ আমরা যে রিভিউ করার পরে। রিভিউ করার পরে জি, আমরা সেকেন্ড উইকে যাব, 1 মান্থের হ্যাঁ, সেকেন্ড উইক। সেকেন্ড উইকটাকে আমরা একটা পর্ব বলছি আর কি, পর্ব হোক বা ও 7 আচ্ছা দিন, আচ্ছা, 7 দিনে মিলে মানে একটা ওটা পর্ব এখন। হতে পারে, একটা ফেজ, একটা পর্ব, একটা পার্ট, এ মাসের সেকেন্ড পার্ট, এরকম আর কি। যেটা আমরা যেভাবে নাম দিই না কেন, এটা আমরা নিজে নিজে নাম দিচ্ছি এগুলো আসলে। তো এই ডে 8টা হচ্ছে আমাদের শুরু হবে দ্বিতীয় পর্ব থেকে, মাসের দ্বিতীয় পর্ব থেকে। ডে 7টা আরেকবার একটু বলবেন, ডে 7-এ কি ছিল? সেন্সরি ইস্যু ছিল মনে হয় ডে 6-এ। হ্যাঁ হ্যাঁ আপু, ডে 7-এ হচ্ছে উইকলি রিভিউ করবো আমরা। এই যে ও উইকলি রিভিউ, আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা। 1 থেকে 6 পর্যন্ত আমরা যে কাজগুলো করলাম এগুলো আমরা রিভিউ করব, যে কি আমরা প্রয়োজনে এগুলো নোট করব, আমরা খাতায় ডায়েরিতে এগুলো লিখবো। অর্থাৎ সে এই 1 উইকের মধ্যে সে যদি মেল ডাউন হয়ে থাকে, সে যদি কোনো হাইপার অ্যাক্টিভ হয়ে থাকে, বা সে যদি হ্যান্ড ক্ল্যাপিং করে, সে কোন সময় করেছিল, কতবার করেছিল, কোন পরিস্থিতিতে করেছিল, আচ্ছা, কোন সময় করেছিল, কোন কতবার করেছিল। হ্যাঁ, এবং এবং এরপরে কোন অ্যাক্টিভিটি তাকে শান্ত করেছিল, এটাও লিখে রাখবেন। কোন কারণ এটা অ্যাক্টিভিটি যদি শান্ত করেছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা হ্যাঁ, যদি লিখে রাখা হয় তাহলে আচ্ছা, পরে এটা এটা খুব আপনার ভালো মনে পড়বে, কথা। এটা আবার মনে হ্যাঁ পড়বে হ্যাঁ, আপনার। তারপর স্ক্রিন কমে তার আচরণে কি পরিবর্তন হয়েছে, তারপরে রুটিনে সে কত পার্সেন্ট সফল হয়েছেন আপনারা। আমরা তো 100% সফল হবো বলতেছি না, কত পার্সেন্ট হয়, 30% হয়, 40% হোক, রুটিনটা করার পর কত পার্সেন্ট সফল হয়েছি,